হ্যালো বন্ধুরা, তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ দেবে, আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি ইন্টারভিউতে কি কি হয় সেই বিষয়গুলো এবং ইন্টারভিউতে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়, কিভাবে প্রস্তুতি নিলে তোমরা সফল হবে, এই সমস্ত বিষয়ের উপর ইন্টারভিউ স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের জন্য আমি হাজির হয়েছি। তা আজকের ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে বিষয়টা বুঝতে পারবে। নমস্কার, আমি হচ্ছি জয়দেব স্যার, অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমি তোমাদেরকে মূলত প্রাইমারি এবং ডিএলএড সংক্রান্ত গাইডেন্স দিয়ে থাকি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি টিচার ইন্টারভিউতে কি হয়, কি কি বিষয়গুলো হয়ে থাকে। তোমরা যারা টেট পাস করেছো, তোমরা আগামীতে ইন্টারভিউ দেবে। ইন্টারভিউ সম্ভবত পুজোর পরে হওয়ার একটা সম্ভাবনা আছে। তো তোমরা যারা ইন্টারভিউ দেবে, তোমাদেরকে এটা জানা দরকার যে ইন্টারভিউতে ফার্স্ট স্টেজ কি। ইন্টারভিউ তোমরা কল লেটার পেলে, ডাক পেলে, গিয়ে ওখানে দেখবে যেটা প্রথমে হয় সেটা কি হয় এবং কি ধরনের প্রশ্ন করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্নগুলো আসে, কিভাবে প্রস্তুতি নিলে তোমরা সফল হবে, এই সমস্ত বিষয়ের উপর তোমাদের একটা স্বচ্ছ ধারণা থাকা দরকার। তো এরপর আসি সরাসরি ভিডিওতে, যে ইন্টারভিউয়ে প্রথমে যেটা হয় সেটা কি হয়। ইন্টারভিউ তোমাদের ডাকার পর প্রথমে যেটা হবে সেটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। তোমরা যে সমস্ত ডকুমেন্ট বা যে সমস্ত তথ্য নিজেদের সম্পর্কে বা নিজেদের একাডেমিক বিষয় সম্পর্কে তোমরা অনলাইনে পুট করেছো ডেটের সময়, এবং ইন্টারভিউয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তার রেসপেক্ট একটা ফর্ম ফিল আপ হয়। সেখানে যে তোমরা তথ্য দিয়েছো সেগুলো সঠিক রয়েছে কি না সেই বিষয়গুলোকে চেক করা হয়। তাই প্রথমে সমস্ত কাগজপত্রগুলোকে যাচাই করে নেওয়া হয় যে তোমাদের দেওয়া তথ্য এবং তোমাদের কাগজে যে জিনিস রয়েছে দুটো সেম কিনা, কোনো ভুল বা মিসম্যাচ রয়েছে কিনা সেটা চেক করা হয়। কাজেই তোমরা এখন থেকে তোমাদের ডকুমেন্টগুলোকে রেডি রাখো যারা ইন্টারভিউ দেবে, নাহলে তখন তোমরা আবার কারেকশন করার টাইম পাবে না। হয়তো কারোর নামে ভুল আছে, অ্যাড্রেসে ভুল যদি থেকে থাকে, তোমরা তোমাদের অরিজিনাল ডকুমেন্ট সেগুলোকে কারেকশন করিয়ে নাও। তো প্রাইমারি ইন্টারভিউতে কি কি ডকুমেন্ট লাগে এই সংক্রান্ত আমাদের কিন্তু একটা ভিডিও রয়েছে। দাঁড়াও, আমি তোমাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি কোন ভিডিওটার কথা বলছি। এই যে আমি এই ভিডিওটার কথা বলছি, প্রাইমারি ইন্টারভিউ কি কি ডকুমেন্ট লাগবে। এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওটার লিংক আমি আই বটনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনেতেও দেওয়া থাকবে, তোমরা এই ভিডিওটা দেখে নেবে। তাহলেই তোমরা জানতে পারবে যে কোন কোন ডকুমেন্ট প্রাইমারি ইন্টারভিউতে লাগতে চলেছে। সেই ডকুমেন্টগুলো তোমরা এখন থেকে সময় থাকতে রেডি করে নাও। তাহলে বোঝা গেল যে ইন্টারভিউ তোমরা দিতে গেলে তোমাদের প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তাই ডকুমেন্ট ভেরিফিকেশনে পরে তোমাদের ডকুমেন্ট ঠিক থাকলে তোমাদেরকে পরবর্তী স্টেপে পাঠানো হবে। পরবর্তী স্টেজটা কি, সেটা হচ্ছে ইন্টারভিউ পর্ব। তো এই ইন্টারভিউ পর্বটাতে কি কি বিষয় দেখা হয় সেটা আমি তোমাদের বলবো। তা এই যে ইন্টারভিউ পর্বটা সেটা শুরু হয় খুব সাধারণ কয়েকটা কমন প্রশ্ন দিয়ে। এই প্রশ্নগুলো সবাইকেই করে, শুধু তোমাকে করবে না, আমার আগে যে ছিল তাকেও করেছে, আমাকেও করেছে এবং পরবর্তীতে তোমাকেও করবে। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা রেডি করে নাও, নিজের মতো করে গুছিয়ে বলার একটা স্ক্রিপ্ট তোমরা রেডি করে নাও। কি কি খুব সহজ সরল কয়েকটা প্রশ্ন করা হয়, যেমন আপনার নাম কি, কোথা থেকে আসছেন, পড়াশোনা কতদূর করেছেন আপনি, আপনি এখন কি করেন। এই যে প্রশ্নগুলো বললাম ৪-৫টা প্রশ্ন, এই প্রশ্নগুলো কমন, এটা সবাইকেই করে, তোমাকেও করবে। কাজেই কিভাবে উত্তরটা দেবে, এই বিষয়গুলোকে এক্সপ্রেস কিভাবে করবে, এটা তুমি আগে থেকে প্রস্তুতি নিয়ে নাও, নিজে নিজে প্রস্তুতি নাও। এবং তোমরা যদি চাও যে এই উত্তরগুলো কিভাবে দিতে হয়, তার যে সঠিক অ্যাপ্রোচটা কেমন হয়, তাহলে তোমরা যদি চাও আমি তোমাদের একটা ভিডিও করে এগুলোর উত্তর আলোচনা করে দেব। তোমরা আমাকে কমেন্ট করবে যদি তোমরা প্রয়োজন মনে করো। যদি তোমরা চাও আমি ভিডিও বানিয়ে দেবো, আমাকে কমেন্ট করবে। না হলে ভিডিওটা লেন্দি হবে, অনেক লম্বা ভিডিও হবে, অনেকে দেখতে বিরক্ত বোধ করতে পারে। তো দেখো, তো এই কমন প্রশ্নগুলো দিয়েই শুরু হয়। এরপরে কি থাকে, অনেক সময় ইংরাজিতে বলে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, এটা বলেও জিজ্ঞাসা করা হয়। এটা কিন্তু বলা হয় তাদেরকেই যারা মূলত ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য অ্যাপ্লাই করবে। যারা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য ইন্টারভিউ দিতে যায় তাদেরকেই বলে যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তাদেরকে ইংরাজিতে দিতে বলা হয়।
এবং এটা অনেক সময় নির্ভর করে তুমি যে শুরু ইন্টারভিউ রুমে ঢুকে তুমি ওনাদেরকে কিভাবে গ্রিটিংসটা করছো, কিভাবে সম্বোধনটা করছো তার উপরে। তুমি যদি গিয়ে বলো যে গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাম, তাহলে একটা সম্ভাবনা থাকে যে ইন্টারভিউটা কিছুটা হলেও ইংরাজিতে হওয়ার কিন্তু একটা চান্স থাকে, কারণ তুমি বলেছো গুড মর্নিং। এরপরে ওনারা বলবেন হোয়াট ইজ ইউর নেম, সিট ডাউন, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট আর ইউ ডুইং, এরকম বিষয় আসতেই পারে। তো সব থেকে ভালো, সব থেকে সেফ জোন, তুমি গিয়ে নমস্কার বলবে। তাহলে ওটা বাংলা হলো, তুমি বাংলা মিডিয়ামে অ্যাপ্লাই করেছো এবং ইন্টারভিউটা বাংলা হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় 99%। কাজেই বেশি স্মার্টনেস দেখাতে যাবে না। ওকে? এটা তো গেল ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, নিজের সম্পর্কে। এরপরে যে প্রশ্নগুলো করে, শিক্ষাদান সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন করে। ক্লাসরুম ম্যানেজমেন্ট কিভাবে করবে, যদি কোনো ছাত্র বা ছাত্রী পড়াশোনাতে দুর্বল হয় তাকে তুমি কিভাবে গাইড করবে, কিভাবে সাহায্য করবে, এই ধরনের প্রশ্নগুলো আসে। এবং ইনক্লুসিভ এডুকেশন বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে কিভাবে, তাদের সাথে তুমি আচরণ করবে, তাদেরকে কিভাবে পড়াবে, এই বিষয়েও কিন্তু প্রশ্ন হয়ে থাকে। কাজেই এই বিষয়গুলো তোমরা অবশ্যই বাড়িতে দেখে যাবে। তাহলে বোঝা গেল এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আরও যেই বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে তুমি যে ট্রেনিং করেছো ডিএলএড সম্পর্কিত, এই ডিএলএড সম্পর্কিত প্রশ্নও কিন্তু ওখানে করে, যে ডিএলএড এর ফুল ফর্ম কি, হ্যাঁ? তারপরে ডিএলএড এর যে শিখন পদ্ধতি রয়েছে সিসিই বা ইভলিউশন পদ্ধতি, সিসিই তার ফুল ফর্ম কি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন, এটা কিভাবে কাজ করে, এটা কি কাজে ব্যবহার হয়, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ইন্টারভিউতে এসে থাকে। এগুলো আমি নিজেও ফেস করেছি এবং বিভিন্ন জনের কাছে আমি জেনেছি তাদেরকে কি প্রশ্ন করেছে, আমি সেই ভিত্তিতেই তোমাদেরকে বলছি, হ্যাঁ? সেই অভিজ্ঞতার ভিত্তিতে। এছাড়াও যে শিখন শেখানো যে লার্নিং প্রক্রিয়া, সেখানে টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এর ভূমিকা কি? টিএলএম এর ফুল ফর্ম বহুজনাকে জিজ্ঞেস করেছে। টিএলএম এবং এলটিএম এর মধ্যে কি পার্থক্য? এটাও অনেকজনাকে জিজ্ঞাসা করেছে। যদি এর উত্তর তোমরা চাও আমাকে কমেন্ট করবে, আমি বলে দেব। তো এই টিএলএম এর ভূমিকা কি? কতটা গুরুত্বপূর্ণ? কিভাবে তোমরা টিএলএম বানাবে? এই ধরনের বিষয়গুলো কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞাসা করে থাকে। এরপর বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো অনেকজনাকেই করে এবং এগুলো স্ট্যান্ডার্ড প্রশ্ন। এগুলো আসাটা স্বাভাবিক। যে শিক্ষক হিসাবে একজন শিক্ষকের কী, কী গুণাবলী থাকা উচিত? হুম? কী, কী গুণাবলী থাকা উচিত? এটা অনেকেই জানো, ডিএলএড এর বইতে ছিল। তো যদি কারোর না জানা থাকে তোমরা কমেন্ট করবে। আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব। কী, কী বৈশিষ্ট্য থাকা দরকার, হ্যাঁ? এরপর শিক্ষক কেমন হওয়া উচিত? কেন তুমি শিক্ষক হতে চাও? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু তোমার বুদ্ধিমত্তাটাকে যাচাই করার জন্য এগুলো করা হয়ে থাকে, যে তুমি কিভাবে উত্তর দিচ্ছ, কিভাবে গুছিয়ে কথা বলছো, হ্যাঁ? তোমার চিন্তা ভাবনাটা কেমন? এই সমস্ত বিষয়গুলো দেখার জন্যই এই প্রশ্নগুলো মূলত করা হয়ে থাকে। তো এটা বলতে পারো তোমাদের একটা ইন্টেলিজেন্সের প্রশ্ন, এগুলো এসে থাকে। এছাড়াও আছে বিষয়ভিত্তিক প্রশ্ন, যেগুলো সাবজেক্ট ওয়াইজ সাবজেক্টিভ, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশন যে বিষয় নিয়ে করেছো বা উচ্চ মাধ্যমিক যে বিষয়গুলো পড়েছো উচ্চ মাধ্যমিকেতে, সেই বিষয় থেকে প্রশ্ন হয়। হ্যাঁ, হয়তো কেউ ইতিহাসে অনার্স করেছে, তাকে বললো ইতিহাসের জনক কে? হ্যাঁ, সেরকম বায়োলজি, হয়তো বোটানির কোনো একটা প্রশ্ন করলো, এই ধরনের বিষয় কিন্তু করে। এছাড়াও যেগুলো করে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজ। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, সেই সমস্ত বিভিন্ন মিটিং হচ্ছে, বিভিন্ন সামিট হচ্ছে, তো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসে। যেমন আমাকে জিজ্ঞাসা করেছিল যে, তখন করেছিল যে ওই G20 চলছিল। তো G20 জিনিসটা কি আমাকে জিজ্ঞাসা করেছিল। এছাড়া জেনারেল নলেজের প্রশ্নও করেছিল। যেমন আমাকে বলেছিল যে ওই হাওড়া ব্রিজ কোন দুটো জায়গাকে কানেক্ট করছে? তো এটা জেনারেল নলেজের প্রশ্ন। এবং কোন নদীর উপরে হাওড়া ব্রিজ অবস্থিত? এই প্রশ্নগুলোও কিন্তু আসে। রাজ্য দেশের সাম্প্রতিক ঘটনা, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই পড়ছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ওনারা জিজ্ঞাসা করেন। কারণ এটা দেখে যে তুমি বাইরের জগতের সাথে কতটা পরিচিত, কতটা তুমি আপডেটেড রয়েছো। এটা মূলত দেখার জন্যই ওনারা এই ধরনের প্রশ্নগুলো করে। এমন নয় যে তুমি এগুলো সবই পারবে কারেন্ট অ্যাফেয়ার্স, না পারাটাই স্বাভাবিক।
তবে কিছু কিছু পারো, কিছু কিছু না পারো, এটাতে কিন্তু খুব একটা ফারাক পড়বে না। আমি নিজে 9.67 পেয়েছিলাম ইন্টারভিউয়ে, যেটা আমার মতে ভালোই নাম্বার। তো আমি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন পারিনি, কাজেই বিরাট কিছু যে হেরফের হয়ে গেছে এমনটা কিন্তু নয়। যেমনটা বললাম তোমাদেরকে, যে আমাকে G20 কী জিনিসটা, কোথায় হোস্ট হয়েছিল, G20টা কোন দেশ আয়োজন করেছিল, এই ব্যাপারগুলো নিয়ে জিজ্ঞাসা করেছিল। এছাড়াও তোমাদের তো ডেমো তো থাকছেই। এটা 5 মিনিটের জন্য বললাম, 5 নাম্বারের জন্য বললাম, 5 মিনিট বলাটা ভুল। 5 নাম্বার ইন্টারভিউ পার্সোনালিটি টেস্টের জন্য বললাম, এবং ডেমোর জন্য 5 নাম্বার রয়েছে। ডেমো তো প্রত্যেককেই দেখবে, সেটা প্রত্যেকটা বিষয় থেকে তোমরা একটা করে ডেমো রেডি করে যাবে। বাংলার একটা, ইংরাজির একটা, অঙ্কের একটা এবং পরিবেশের একটা। এছাড়াও যেগুলো কমন টপিক, যেমন শূন্যের ধারণা কীভাবে দেবে, যোগের ধারণা কীভাবে দেবে, বিয়োগের ধারণা কীভাবে দেবে, এই বিষয়গুলো কিন্তু তোমরা রেডি করে রাখবে। এই ধরনের বিষয় থেকে প্রশ্ন করা হয় এবং এগুলোকে ডেমো দিতে বলা হয় এই সমস্ত টপিকগুলোর ওপরে। আমাকে যেমন বলা হয়েছিল যে ভগ্নাংশের ধারণা কীভাবে দেবেন, তো আমি একটা কেক কাটা খেলার মধ্যে দিয়ে দেখিয়েছিলাম। তো ওটা 5 এ 5 আমাকে দিয়েছিল ইন্টারভিউতে, ডেমোতে। তো ওইভাবে তোমরা যদি প্রিপারেশনটা নাও, তোমাদেরও হবে। মোট কথা তোমাদের পড়ানোটার মধ্য দিয়ে ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করতে হবে, এবং ছাত্রছাত্রীরা যেন অ্যাট্রাক্ট হয় তোমার প্রতি, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সেই অনুযায়ী তোমাকে কিন্তু কম্পোনেন্ট ওখানে দিতে হবে। সেই অনুযায়ী তোমাকে কথাবার্তা, চালচলন, ভঙ্গিমা ডেমোর মধ্যেই কিন্তু তোমাকে ফুটিয়ে তুলতে হবে। তাহলে তুমি সফল হবেই। ওকে? তাহলে বুঝতে পারলে যে এইভাবেই ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ইন্টারভিউয়ের মোটামুটি প্রশ্নগুলো করা হয়ে থাকে। তা তোমরা যদি নিয়মিত প্রস্তুতি নিতে চাও এবং আত্মবিশ্বাসের সাথে যদি উত্তরটা দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবং নিয়মিত প্রস্তুতি নিতে চাইলে আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।